বেসরকারি ফলে এগিয়ে আওয়ামী লীগ। শতভাগ সুষ্ঠু নির্বাচন হয়েছে, অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের বিজয়। ইভিএমের মাধ্যমে হয়েছে, ছোট দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ইনশাআল্লাহ নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ ইসি সচিবের। লাইন দিয়ে মানুষ ভোট দিয়েছে, সকাল থেকে ভোট দিয়েছে, প্রচুর ভোটার সেখানে উপস্থিত হয়েছে। সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভালো। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সাবেক সেনা কর্মকর্তাদের নিয়ে এবার বিএনপি জামায়াতের বৈঠক, আলোচনায় সরকার পতনের কৌশল, ছিলেন মান্না জাফরুল্লাহ। এ মাসেই আসবে করোনা টিকা, ফেব্রুয়ারির শুরুতেই প্রয়োগ, আবারও জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ইন্টারনেট সুবিধা না থাকলেও ডিজিটাল সেন্টারে মিলবে ভ্যাকসিন অ্যাপ সেবা। 20,000 টাকা বিজ্ঞাপন কর আদায় মাত্র 800 টাকা। 100 কোটি টাকা রাজস্ব ক্ষতির অভিযোগ দক্ষিণ সিটি কর্পোরেশনের বিরুদ্ধে, উত্তর নেই সাবেক মেয়র খোকনের কাছে। দুধ সংগ্রহ থেকে পাস্তুরিত সবই হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে। রংপুরে দেশের প্রথম উচ্চ প্রযুক্তির হাইটেক খামারের যাত্রা শুরু, প্রতিদিনের উৎপাদন 2000 লিটার। এবং কোনো চমক ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের 18 সদস্যের দল ঘোষণা, নতুন মুখ হাসান শরীফুল মেহেদী। গাইবান্ধা থেকে যুক্ত ছিলেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। পৌরসভা নির্বাচনের সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভালো দাবি করে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর বলেছেন, কমিশন নিরপেক্ষ নির্বাচনের জন্য কাজ করেছে। বিকেলে পৌর নির্বাচন নিয়ে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভালো, যে প্রচুর ভোটার সেখানে উপস্থিত হয়েছে এবং সকাল থেকে লাইন দিয়ে তারা ভোট দিয়েছেন শৃঙ্খলভাবে। দুই একটি জায়গায় একেবারেই এটাকে নগণ্য পর্যায়ে বলা চলে, কিছু দুষ্কৃতিকারী যারা থাকে সবসময় এই ধরনের সুযোগ সন্ধানী। নিরপেক্ষভাবে নির্বাচন করার দায়িত্ব হলো নির্বাচন কমিশনের, রাষ্ট্রযন্ত্রের। তারা সেই আয়োজন করেছেন। এখন যদি কেউ নির্বাচনে তার প্রতিনিধি না দেন, নির্বাচনকে বা অংশগ্রহণ না করেন, সেক্ষেত্রে তো কিছু করে না। হয়তো হতে পারে যে ওই রাজনৈতিক দলের এটা একটা নির্বাচনী কৌশল। এদিকে দ্বিতীয় ধাপে দেশের 7টি পৌরসভায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ইতিমধ্যে বেশ কয়েকটির বেসরকারির ফল ঘোষণা হয়েছে। কেন্দ্রভিত্তিক ঘোষিত ফলে নোয়াখালীর বসুরহাটে জয় পেয়েছেন আলোচিত আওয়ামী লীগ প্রার্থী আব্দুল কাদের মির্জা। এছাড়া ফেনীর দাগনভূঞা পৌরসভায় আওয়ামী লীগের ওমর ফারুক খান, মোংলায় শেখ আব্দুর রহমান, নাটোরের নলজাঙ্গায় মনিরুজ্জামান মনির, কুষ্টিয়ার ভেড়ামারায় জাসদের আনোয়ারুল কবির এবং বগুড়ার সান্তাহারে বিএনপির তোফাজ্জল হোসেন ভট্টুকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। বাকিগুলোতে চলছে গণনা। দ্বিতীয় ধাপে 7টির মধ্যে 29টি পৌরসভায় ভোট নেওয়া হয়েছে ইডিএলে। সান্তাহার পৌরসভা নির্বাচন আজকে অনুষ্ঠিত হয়েছে। আমি তৃতীয়বারের মতো ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচিত হয়েছি। ইনশাআল্লাহ আমি জনগণের কাছে যে প্রতিশ্রুতি আমি দিয়েছি, আমার যেসব কাজ অসমাপ্ত আছে সেসব সমস্ত কাজ আমি সমাপ্ত করব। জনগণের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতিগুলার যদি অন্তত 80 ভাগ 90 ভাগ প্রতিশ্রুতি আপনারা পালন করেন, তাহলে আগামী সকল নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। জানুয়ারির শেষের দিকে করোনার ভ্যাকসিন দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অন্যদিকে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই করোনার ভ্যাকসিন বিনামূল্যে দেয়া শুরু হবে। মানিকগঞ্জ ও গাজীপুরে আলাদা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারা। আমাদের সরকার দেশের মানুষকে বিনামূল্যেই এই ভ্যাকসিনের টিকা দিতে চাচ্ছেন। কোনো প্রাইভেট সেক্টর, কোনো কোম্পানি সরকারের টিকা দেওয়ার আগেই তারা শুরু করতে পারবে না, এবং কে কিভাবে কখন শুরু করবে, কি সুযোগ পাবে প্রাইভেট সেক্টর, এটা গভর্নমেন্ট নির্ধারণ করে দিবে। আমাদেরকে জানানো হয়েছে যারা সাপ্লাই দিবে ভারত সেরাম ইনস্টিটিউট, যে এই মাসের শেষের দিকে আমরা বাংলাদেশে ভ্যাকসিন পেয়ে যাব। ভ্যাকসিন দেওয়ার জন্য একটি বিরাট কর্মযজ্ঞ সৃষ্টি করতে হবে, তার ব্যবস্থাও আমরা ইতিমধ্যে ইনশাআল্লাহ করে ফেলেছি। প্রথম সারিতে যারা কাজ করে করোনা চিকিৎসায়, তাদেরকে আগে ভ্যাকসিন দেওয়া হবে।
দুই একদিনের মধ্যেই করোনা ভ্যাকসিনের অ্যাপসের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করবে তথ্য প্রযুক্তি বিভাগ। পরীক্ষা নিরীক্ষা শেষে আগামী 7 দিনের মধ্যে অ্যাপটি স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। যাদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ নেই তারা স্থানীয় ডিজিটাল সেন্টারে গিয়ে নাম নিবন্ধন করতে পারবেন বলেও জানান তিনি। গেল কয়েকদিনে দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল করোনা টিকার অ্যাপ। একটি জাতীয় দৈনিক খবর প্রকাশ করে 90 কোটি টাকা ব্যয়ে এই অ্যাপটি তৈরি করছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এমন সংবাদ প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সারা দেশে সমালোচনার ঝড় ওঠে। এই সংবাদকে অসত্য উল্লেখ করে প্রতিবাদ জানায় স্বাস্থ্য অধিদপ্তর এবং তথ্য প্রযুক্তি বিভাগ। শনিবার আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে ডিজিটাল বাংলাদেশের 12 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে উঠে আসে করোনা টিকার অ্যাপ তৈরির প্রসঙ্গটি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জানান, অ্যাপ তৈরিতে কোনো টাকাই চায়নি তার বিভাগ। এই ঘটনায় বিব্রত ও মর্মাহত তিনি। এটা এমনভাবে সোশ্যাল মিডিয়াতে মানুষের কাছে আমরা বিব্রত হয়েছি যে আমাদের যারা ডেভেলপাররা দিনরাত শ্রম দিচ্ছে তারাও তো কষ্ট পাচ্ছে। আমরা আগে প্রথম টেস্টিং করব এবং এটা তৈরি হয়ে গেছে অলরেডি। আমরা 2-1 দিনের মধ্যেই এটাকে টেস্টিংয়ের মধ্যে যাব। প্রতিমন্ত্রী জানান, স্মার্টফোন বা ইন্টারনেট সংযোগ না থাকলেও নিকটবর্তী ডিজিটাল সেন্টারে গিয়ে যে কেউ নিবন্ধিত হতে পারবেন। যদি স্মার্টফোন কারো না থাকে, যেটা আপনি বলছেন যে এই 60% 70% লোক কি হবে, তখন তারা ডিজিটাল সেন্টারে যাবে, ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কিংবা সিটি কর্পোরেশন ডিজিটাল সেন্টারে, কিংবা তার সন্তান বা ভাতিজা বা প্রতিবেশী অন্য কারো সহায়তা নেবে যে আমার রেজিস্ট্রেশনটা করে দাও। আগামী 21 তারিখের মধ্যেই অ্যাপটি স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। খুব ভালো কাজ করছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ভারতের সেরাম ইনস্টিটিউটের করোনা ভ্যাকসিন বাংলাদেশ অগ্রাধিকার ভিত্তিতে পাবে জানিয়ে ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার বলেছেন, ঠিক কবে আসবে প্রথম চালান তা শিগগিরই সরকারকে জানানো হবে। বিকেলে জাতীয় জাদুঘরে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে একথা জানান বিক্রম দোরাইস্বামী। There is a time schedule, I'll tell your government, not on the media. The government has priority first. The government has to have the arrangements in place first. So as soon as the government indicates that everything is ready, we'll work delivery with them. But Bangladesh is getting it urgently. As you know, we've rolled out for the 3 lakh people today, 3 lakh doctors, and the rollout is happening in India. As we've said, vaccination is everybody's right. We will ensure that our friends and partners get it quickly. ভারতে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় গণটিকার কর্মসূচি। আগামী জুলাইয়ের মধ্যে 30 কোটি ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও প্রথম দফায় বিনামূল্যে দেওয়া হচ্ছে 3 কোটি ডোজ। এদিকে টিকা নেওয়ার পরও স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সতর্ক করে বলেছেন, নয়তো পরিণতি হবে ভয়াবহ। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। কাশ্মীর থেকে কন্যাকুমারী, আসমুদ্র, হিমালয়, ভারতের 37 রাজ্যে একযোগে চলছে করোনার টিকাদান কর্মসূচি। দেশটির 3006টি প্রতিষেধক কেন্দ্রে শনিবার 100 জন করে টিকা দেন। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম 7 দিনে ভারত জুড়ে 70 লাখ করোনা যোদ্ধাকে টিকার আওতায় আনা হবে। প্রথম দিন টিকা প্রদানের পর এখনো পাওয়া যায়নি কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর। আমরা যদি 20 থেকে 30% ভ্যাকসিনেশনেও সাকসেসফুল হয়ে যাই, আমার মনে হয় যে কোভিডের যে ব্যাপারটা, কোভিড-19 এখান থেকে অনেকটাই মুক্ত হতে পারা যাবে। এর আগে দিল্লির রাজীব গান্ধী হাসপাতালে এক পরিচ্ছন্ন কর্মীকে টিকা দেওয়ার মাধ্যমে শুরু হয় ভারতের ভ্যাকসিনেশন কার্যক্রম। এ সময় আবেগপ্রবণ হয়ে ওঠেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। टीका लगते ही आप असावधानी बरतने लगे, मास्क निकाल कर रख दें, 2 गज की दूरी भूल जाएं, ये सब मत करिएगा। এদিকে করোনার টিকা নিয়েও রাজনীতি শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। রাজ্যের চাহিদা অনুযায়ী কেন্দ্র টিকা সরবরাহ করেনি বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মমতা সরকার প্রয়োজনীয় সংখ্যক প্রতিষেধক কেন্দ্র স্থাপন করেনি বলে পাল্টা অভিযোগ পশ্চিমবঙ্গ বিজেপির। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। যুক্তরাজ্যে প্রতিনিয়ত বাড়ছে করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা। দেশটির বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোর অবস্থাও আশঙ্কাজনক হারে অবনতি হচ্ছে।
এদিকে ব্রাজিলে ছড়িয়ে পড়া নতুন ধরনের করোনা ভাইরাস ব্রিটেনে শনাক্ত হওয়ায় সোমবার থেকে সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এই মুহূর্তে লন্ডনে আছেন সহকর্মী শোয়েব কবির। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শোয়েব, সাদিয়া, বিশ্বের অন্যতম ব্যস্ততম যে শহর ব্রিটেন এবং লন্ডন, সেটি কিন্তু এখন ব্রিটেনবাসী যখন সকালে ঘুম থেকে উঠে তখন আতঙ্ক এবং উদ্বেগের মধ্যে দিয়ে উঠতে হচ্ছে। আপনি জানেন যে বিশেষ করে পূর্ব লন্ডনে যেসব বাংলাদেশি অধ্যুষিত এলাকা রয়েছে সেসব এলাকাগুলোর অবস্থা বেশ ভয়াবহ, এবং যে করোনা সংক্রমণের যে আক্রান্তের যে রেট রয়েছে সেটিও বেশ ভাবিয়ে তুলেছে। ইতিমধ্যে আমরা যদি গত এক সপ্তাহের মৃত এবং আক্রান্তের বিশ্লেষণ যদি দেখি, সেটি হলো গত এক সপ্তাহে আক্রান্ত হয়েছে প্রায় 3.5 লাখের বেশি, এবং আর তাই লন্ডন সহ পার্শ্ববর্তী যেসব এলাকা রয়েছে সেসব এলাকায় সেসব রোগীদেরকে স্থানান্তর করা হচ্ছে। তবে এইসব রোগীদের ক্ষেত্রে এখন যেটা আশঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে, সামাল দিতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে ব্রিটেনের স্বাস্থ্য বিভাগে। আর তাই লন্ডন সহ পার্শ্ববর্তী যেসব এলাকা রয়েছে সেসব এলাকায় সেসব রোগীদেরকে স্থানান্তর করা হচ্ছে। তবে এইসব রোগীদের ক্ষেত্রে এখন যেটা আশঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে, এখানে অনেক তরুণ এবং অপেক্ষাকৃত প্রথম দফার যে করোনা সংক্রমণ ছিল সেই সংক্রমণের চেয়ে কিন্তু এইবারে যে সংক্রমণ, এই সংক্রমণের রোগীদের বয়সের ক্ষেত্রে বেশ তরুণ বয়স হাসপাতালের দিকে আসছেন। আরেকটি বিষয় এসে জানিয়ে রাখা দরকার যে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটি গত যে সংক্রমণ হয়েছিল সেই সংক্রমণের সময় যে মৃতের সংখ্যা বেশ কিছুটা কম থাকলো, এখন কিন্তু প্রতিদিন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন পারিবারিক সূত্রে আমরা জানতে পারছি যে প্রতিদিনই প্রায় 10 থেকে 20 জন মতো প্রবীণ বাংলাদেশি কমিউনিটিকে ব্যক্তিকে হারাতে হচ্ছে আমাদের কমিউনিটি। পাশাপাশি আরেকটি বিষয় আপনি জানেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন গত এই আগামী সোমবার সকাল 4টা থেকে যে ব্রিটেনে ভ্রমণের নিষেধাজ্ঞা দিয়েছে, এবং পাশাপাশি যারা ব্রিটেনে আসতে যাচ্ছেন তাদের জন্য 10 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন এবং 72 ঘন্টা আগে অবশ্যই করোনা ভাইরাসের নেগেটিভ সনদ থাকতে হবে। এই ছিল যুক্তরাজ্য থেকে করোনা ভাইরাসের সর্বশেষ। লন্ডন থেকে ব্রিটেনের করোনা পরিস্থিতি এবং ভ্যাকসিন কার্যক্রমের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব কবির। এবার সরকার পতনে সাবেক সেনা কর্মকর্তাদের নিয়ে বৈঠক করল বিএনপি জামায়াত। এতে যোগ দেন ডক্টর জাফরুল্লাহ, মাহমুদুর রহমান মান্না সহ 50 জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। দোয়া মাহফিলের ব্যানারে এই সভার আয়োজক ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। 2020 সালের বিদায়ের শুকরিয়া ও 2021 সালের জন্য দোয়ার ব্যানারে শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডির একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের ডাকে এই অনুষ্ঠানে যোগ দেন বিএনপি জামায়াত সহ সমমনা দলের নেতারা। যোগ দেন সেনা, বিমান ও নৌবাহিনীর অবসরপ্রাপ্ত 50 জন কর্মকর্তা। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকার কথা থাকলেও তার এক নিকটাত্মীয়ের মৃত্যুর কারণে তিনি যোগ দেননি। দোয়া মাহফিলের কথা বলা হলেও শুরু থেকেই অনুষ্ঠানে আলোচনার কেন্দ্রে ছিল রাজনীতি। আমরা সবাই যেন রাস্তায় নামতে পারি, এইভাবে একটা দেশ চলতে পারে না। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এখনই বলতে হবে এই সরকার মানি না। দেশে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার নেই বলে মন্তব্য করেন অনুষ্ঠানে যোগ দেয়া কয়েকজন সাবেক সামরিক কর্মকর্তা। আমরা যেই বাংলাদেশ দেখতে চেয়েছিলাম এখন আর সেই বাংলাদেশ দেখতে পাচ্ছি না। আমাদের সব ভেদাভেদ ভুলে আমাদের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের মাঠে নামতে হবে। বাংলাদেশ এখন পলিসি রাষ্ট্রে পরিণত হয়ে গেছে বলে মন্তব্য করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। আজকে গণতন্ত্র দেশ থেকে বিলীন হয়ে গিয়েছে। আইনের শাসন নেই, সুশাসন, নির্বাচনে আমরা একটি পুলিশি রাষ্ট্রের নাগরিক হয়ে বসে আছে যেখানে আমাদের কোনো অধিকার নেই। এর আগে গত 12ই ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে 14 জন সাবেক সামরিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের নিয়ে গোলটেবিল আলোচনার আয়োজন করেছিলেন সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। প্রতি বর্গফুট বিজ্ঞাপনের নির্ধারিত কর 20,000 টাকা, কিন্তু আদায় দেখানো হয়েছে 800 টাকা। এভাবে 18টি প্রতিষ্ঠানের কাছ থেকে নির্ধারিত হারের চেয়ে কম বিজ্ঞাপন কর আদায় করার অভিযোগ উঠেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিরুদ্ধে। এতে রাজস্ব ক্ষতি হয়েছে 162 কোটি টাকা। 2018-19 ও 19-20 অর্থ বছরে রিপোর্ট পর্যালোচনা করে এ তথ্য দিয়েছে নিরীক্ষা অধিদপ্তর। বিষয়টি তাই তদন্তের দাবি জানিয়েছেন দুদকের আইনজীবী। এ ব্যাপারে তৎকালীন মেয়র বলেন, এ বিষয়ে তাকে কেউ কোনো কিছু জিজ্ঞাসা করেনি। কামরুজ্জামান মামুনের রিপোর্ট। সিটি কর্পোরেশনের আয়ের অন্যতম উৎস বিজ্ঞাপন, যার অধিকাংশই আসে বিলবোর্ড থেকে। এ ধরনের বিজ্ঞাপনে সবচেয়ে বেশি আয় ঢাকার 2 সিটির, কিন্তু এ বিজ্ঞাপনের টাকা নিয়ে 9-6-এর অভিযোগ কম নয়।
সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এমন এক অনিয়মের চিত্র উঠে এসেছে নিরীক্ষা অধিদপ্তরের রিপোর্টে। অডিট রিপোর্টে বলা হয়েছে, সাইদ খোকন মেয়র থাকাকালে ২ অর্থ বছরে ১৮টি প্রতিষ্ঠানের কাছ থেকে নির্ধারিত হারের চেয়ে কম বিজ্ঞাপন কর আদায় করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে রাজস্ব ক্ষতি হয়েছে ১৬২ কোটি টাকা। এলইডি সাইন বিজ্ঞাপন বাবদ যে ১৮টি প্রতিষ্ঠানের কাছ থেকে কম কর আদায় করা হয়েছে তার মধ্যে সরকারি দপ্তরও রয়েছে। ঢাকা দক্ষিণ সিটির তৎকালীন মেয়র সাইদ খোকন বলছেন, এ বিষয়ে তার কাছে অডিট থেকে কেউ জানতে চায়নি, আর এ বিষয়ে তার বক্তব্যের কিছু নেই। আমার তো বক্তব্য কিছু নাই, এখানে অডিট যদি কোনো কিছু থাকে তো আমাকে যদি কোনো কেউ কোশ্চেন করে দেন আর দুদকের এই আইনজীবী বলছেন, অনিয়মের দায় এড়াতে পারেন না সাবেক মেয়র। তদন্তের দাবি জানিয়েছেন তিনি। তদন্ত করা উচিত, এর জন্য কারা দায়ী, এবং এখানে সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন সর্বোচ্চ পর্যায়ে তো তার দায় এড়াতে পারবে না, কারণ বিষয়টি তো সর্বোচ্চ পর্যায়ের মাধ্যমেই হয়ে থাকে। ঢাকা সিটি কর্পোরেশনের যিনি ধরেন মেয়র, উনিও ওনার দায়িত্ব এড়াতে পারেন না। তো এই বিষয় একটি ইনকোয়ারি কমিটির মাধ্যমে জিনিসটি প্রমাণ করা উচিত। পাবলিক মানি যদি মিসইউজ হয়ে থাকে, অবশ্যই আইন তার নিজস্ব গতিতে চলবে। যদিও এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা দক্ষিণের সাবেক এবং বর্তমান মেয়র একে অপরের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ করছেন তা প্রমাণিত হলে প্রচলিত আইনে রাষ্ট্র ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সকালে রাজধানীর ওয়াসা ভবনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন মন্ত্রী। সাইদ খোকন সাহেব আগে মেয়র ছিলেন, আর এখন বর্তমান মেয়র আমাদের ব্যারিস্টার ফজলুল তাপস। তো দুইজন ভিন্ন মানুষ, স্বাভাবিকভাবে দুইজনের দৃষ্টিভঙ্গিগত কোথায় কোথায় পার্থক্য হতে পারে, এবং সেজন্য তাদের মধ্যে কিছু মতপার্থক্যজনক কিছু কথাবার্তা আমরা শুনতেছি। আমরা আশা করি একটা সময়ের ব্যবধানে এটা সমাধান হয়ে যাবে। দুর্নীতির অভিযোগ উত্থাপিত হতে পারে, এবং যদি কোথায় হয় এবং যদি কোথায় তদন্ত সাপেক্ষে পাওয়া যায়, সেটা রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী সবাই তার দ্বারা নিয়ন্ত্রিত হবে। গাভীর খাবার প্রয়োজন জানিয়ে দেবে বিশেষ সেন্সর, আবার প্রজননের সময় দেবে সতর্ক সংকেত। এমনই উদ্ভাবনী চিন্তা নিয়ে দেশে প্রথমবারের মতো যাত্রা শুরু করলো উচ্চ প্রযুক্তি সম্পন্ন হাইটেক খামার। শুধু কি তাই, দুধ সংগ্রহ থেকে শুরু করে পাস্তুরিত করা পর্যন্ত খামারের সবই হচ্ছে হাতের স্পর্শ ছাড়াই। 2 শতাধিক উন্নত জাতের বিদেশি গাভী নিয়ে যাত্রা শুরু করা রংপুরের ওই খামারে প্রতিদিন উৎপাদিত হচ্ছে 2000 লিটার দুধ। হাবিবুল্লাহ উজ্জ্বলের তোলা ছবিতে আরও জানাচ্ছেন শুভ খান। একটি খামার যেখানে প্রত্যেকটি গাভীর গায়ে বসানো হয়েছে 3টি আইওটি সেন্সর বা ডিভাইস, যা কিনা নিশ্চিত করবে গাভীর সুস্বাস্থ্য। শুনতে অবাক লাগলেও প্রযুক্তির এমন ব্যবহার দেখা যাবে রংপুরের এই খামারে, যাকে বলা হচ্ছে হাইটেক দুগ্ধ খামার। বিশেষ সফটওয়্যারে নিয়ন্ত্রিত এসব সেন্সরের মাধ্যমে গাভীর চলাফেরা, খাদ্যাভ্যাস, শারীরিক অবস্থা, দুধ দহনের পরিস্থিতি, ওষুধের সঠিক ব্যবহার মনিটরিং করা হচ্ছে সবকিছুই। এমনকি প্রজননের সময় আসলেও তা জানান দেবে সেন্সর। 8 জনের টিম নিয়ে যার পুরো তদারকি করছেন নেদারল্যান্ডসের একজন পশু চিকিৎসক। উদ্যোক্তারা বলছেন, সকাল বিকেল 2 দফায় সর্বোচ্চ 37 লিটার করে দুধ দেয় প্রতিটি গাভী। কোনো গরু কোনো অ্যান্টিবায়োটিক বা ডিজিজ থাকার সম্ভাবনা থাকে, তখন কিন্তু ওই সেন্সর কিন্তু এটাকে সেন্স করবে যে এই গরুটা অসুস্থ, এই গরুটার দুধ কিন্তু ওই সিস্টেমে আসবেই না। 8 মিনিটের মতো লাগে দুধ কালেকশন করতে। পাম্পের মাধ্যমে আমাদের বাল্ক মিল্ক থেকে চালিয়ে চলে যায়, সেখান থেকে কিন্তু আমাদের টোটাল মিল্কটা কিন্তু পাস্টারাইজেশন হয়। বর্তমানে দেশে প্রায় 3 থেকে 4 হাজার কোটি টাকার গুঁড়ো দুধ আমদানি করতে হয়। এই নির্ভরতা কমাতে চায় সরকার। গুঁড়া দুধ উৎপাদনের যদি কোনো ইন্ডাস্ট্রিকে এখানে করতে চান, যারা এগিয়ে আসবেন, রাষ্ট্র তাদের সহায়তা দেবে। শুল্ক এবং অন্যান্য করের কোনো অসুবিধা থাকবে না। যদিও খামারটিতে বিনিয়োগের বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য জানাতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি। 2019 সালের নভেম্বরে প্রায় 50 একর জায়গায় অস্ট্রেলিয়া থেকে বিমানে আনা 225টি হলস্টাইন ফ্রিজিয়ান গাভী দিয়ে খামারটির যাত্রা শুরু হয়। শুভ খান, সময় সংবাদ, রংপুর। কোনো চমক ছাড়াই ঘোষিত হলো উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের 18 সদস্যের ওয়ানডে স্কোয়াড। অনুমিতভাবেই প্রথম অ্যাসাইনমেন্টে সাকিব আল হাসানকে দলে পেলেন অধিনায়ক তামিম ইকবাল। আর প্রস্তুতি ম্যাচ এবং ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের পুরস্কার পেলেন অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী পেসার শরীফুল ইসলাম। দলে ওয়ানডে খেলেনি এমন ক্রিকেটার আছেন আরও 2 জন, হাসান মাহমুদ এবং শেখ মেহেদী হাসান। ঢাক ঢাক গুড়গুড়, কি হবে কি হবে,
কে থাকবে দলে আর কে বাদ পড়বে। কদিন ধরেই এমন আলোচনা মিরপুরের হোম অফ ক্রিকেটে। বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছিল নানা গুঞ্জন। অবশেষে বিকেএসপিতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের ফল আসার আগেই তার বার্তায় চলে আসলো 18 সদস্যের বাংলাদেশ দল। অনুমিতভাবেই সেখানে অধিনায়কের গুরু দায়িত্বটা সামলাবেন তামিম ইকবাল খান। তার সঙ্গে ওপেনিংয়ে আছেন লিটন এবং সৌম্য। ওয়ান ডাউনে সাকিব আল হাসানকেই দেখা যাবে হয়তো, নইলে নাজমুল শান্ত তো আছেনই। মিডল অর্ডার সামলাবেন মুশিরিয়াদ, আর তাদের সঙ্গে থাকবেন মিঠুন আফিফ। অলরাউন্ডার কোটায় আছেন সাইফুদ্দিন, মেহেদি মিরাজ এবং শেখ মেহেদি। স্পিনে আছেন অভিজ্ঞ তাইজুল ইসলাম। পেস অ্যাটাকে মোস্তাফিজ রুবেলের অভিজ্ঞতার সঙ্গে থাকবে আনকোরা শরীফুল এবং হাসান মাহমুদ। ইনজুরির কারণে আপাতত বিশ্রামে থাকলেও দলে জায়গা পেয়েছেন আরেক পেসার তাসকিন আহমেদও। কে কখন অসুস্থ হয় এই চিন্তা রেখে কিন্তু একটা স্কোয়াডটা বড় করেছে। বাট এখানে কম্বিনেশনটা সব দিক থেকে রাখা হয়েছে, পেস বোলিং, স্পিনিং সব কম্বিনেশন রেখে যখন যে প্ল্যানটার দরকার হবে, যে ম্যাচটা ওটাই ইউটিলাইজ করা হবে। চিন্তায় আরও ক্রিকেটারের নাম থাকলেও 2023 বিশ্বকাপকে অগ্রাধিকার দিয়ে দল ঘোষণা করেছেন নির্বাচকরা। তাই খুব বেশি পরীক্ষা নিরীক্ষায় না যেয়ে অভিজ্ঞতাকেই মূল্যায়ন করেছেন সাবেক দুই অধিনায়ক। আনক্যাপ 3 জনকে আমরা দিয়েছি, যেটা আমাদের প্ল্যানের, এটা এই সিরিজ থেকে আমরা শুরু করছি এবং ওদেরকে তৈরি করা, আমাদের টিম ম্যানেজমেন্টের সাথে কাজ করা, এই জন্য ওদেরকে রাখা হয়েছে 3টা আনক্যাপ প্লেয়ার। আসছে বুধবার মিরপুরে প্রথম ওয়ানডেতে উইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কয়েকটিতে বিএনপির জয়। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের নিয়ে এবার বিএনপি জামায়াতের বৈঠক। আলোচনায় সরকার পতনের কৌশল, ছিলেন মান্না জাফরুল্লাহ। এবং এ মাসেই আসবে করোনা টিকা, ফেব্রুয়ারির শুরুতেই প্রয়োগ, আবারও জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ইন্টারনেট সুবিধা না থাকলেও ডিজিটাল সেন্টারে মিলবে ভ্যাকসিন অ্যাপ সেবা। এ ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়ের।